মুক্তিযুদ্ধের এই আদর্শকেই আর খালি বইয়ের পাতায় রাখলে চলবে না, মুক্তিযুদ্ধকে অপব্যবহার করা যাবে না যেটা আওয়ামী লীগ করেছিল। আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে নির্বাচনী বৈতরণী পার করেছেন, আপনাকে সেটা মাথায় রেখেই এই ধর্মনিরপেক্ষতা, সাংস্কৃতিক যে পরিচর্যা, যেটা ভাইও বললেন, এমনকি তারেক রহমান বলেছেন সঙ্গীত গান বাজনা এইসবকে আমাদের দেশে থাকবে না, একদম সরাসরি বলেছেন। এবং তিনি এই কথা পরিষ্কার বলেছেন যে যে কোনো ধর্মের বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী সকলের সমান মর্যাদা থাকবে। বিএনপির এরকম ভূমিধস বিজয়ের কারণটা কি? ধন্যবাদ আপনাকে। বিএনপির ভূমিধস বিজয়ের কারণ নিয়ে অনেক ধরনের বিশ্লেষণ হয়। আমার কাছে আসলে মোটা দাগে মনে হয় তিনটি কারণ। একটা বিষয় হচ্ছে জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামের সাথে যারা জুটে গিয়েছেন এনসিপি, এই এদের একদম উপরের কিছু প্রতিক্রিয়াশীল নেতা এত পরিমাণ প্রতিক্রিয়া দেখিয়েছেন কয়েকটা বিষয় নিয়ে। যেমন একটা হচ্ছে ৭১ মুক্তিযুদ্ধের এই প্রশ্নে উনারা এমনভাবে কথা বলেছেন যেটা এর আগে শেখ হাসিনা করতেন। উনি একা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, উনি মুক্তিযুদ্ধের মালিক, এইটা উনার পকেটে। বাকি সব হচ্ছেন যারা বিএনপির সমর্থক, জামায়াতে ইসলামের সমর্থক বা যারা আছেন আম জনতা সবাই রাজাকার। যেই কথার সূত্র ধরে এই দেশে এই বিশাল একটা গণ অভ্যুত্থান এবং আজকের এই নির্বাচনটা, জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ তাদের সমর্থক আরো যারা আছেন, তারা মুক্তিযুদ্ধের বিষয়ে বিভিন্ন টক শুতে, ভাইও দেখেছেন অনেকগুলা টক শুতে এমনভাবে তারা প্রতিক্রিয়া দেখাতেন। তাদের ওই প্রতিক্রিয়া প্রথমেই আমার কাছে মনে হয় একটা সূক্ষ্ম একটা রেখা তৈরি হয়ে গেছিল, যেটা যত নির্বাচনে যত সময় গনিয়ে এসেছে, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, যারা অন্তত বিশ্বাস করে, এই দেশের মানচিত্রকে বিশ্বাস করে, জাতীয় পতাকাকে বিশ্বাস করে, ওরা চিহ্নিত করে ফেলেছে হয়তোবা এই কয়েকজন লোক এরা এই জাতীয় পতাকার রং বিরোধী, ওরা জাতীয় পতাকার রংটা সহ্য করতে পারে না, ওরা এই দেশের এই জাতীয় সঙ্গীতকে মানে না। বিভিন্ন কার্যক্রম দিয়ে ওরা এইটা জায়গায় বড় একটা ডিভাইডেশন তৈরি করে ফেলেছে। একটা পক্ষ এক হয়ে গেছে। এখানে এরা যে সরাসরি আওয়ামী লীগের সমর্থক ওই রকমও না, এমনি সাধারণ কিছু মানুষ এক হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি পরপর কয়েকটা ঘটনা দেখবেন যেটাতে সাংস্কৃতিক অঙ্গনে, শিল্প এবং সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক একটা প্রভাব পড়েছিল। এইবারের নির্বাচনে আমরা যারা মাঠে নিউজ কভার করেছি, আমরা একাধিক এই কালচারাল সেগমেন্টে কাজ করেন, ওই জায়গাতে যারা আছেন, ধরেন সরাসরি নাটক, সিনেমা, মঞ্চে, থিয়েটারে কাজ করছেন, বা এটার পিছনে কেউ ক্যামেরার পিছনে কাজ করছেন, কেউ সেই মেকআপ আর্টিস্ট, কলাকুশলী, কিংবা যারা এগুলাতে উপভোগ করেন, শিল্প সংস্কৃতি সাহিত্য উপভোগ করেন, এই মানুষগুলা কিন্তু একদম টোটালি তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। একটা সিংহভাগ মুখ ফিরিয়ে নিয়েছিল। তাদের কাছে একটা আতঙ্ক কাজ করত যে যদি এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীটা রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে হয়তো এই দেশে শিল্প সাহিত্য সংস্কৃতি হয় বন্ধ হয়ে যাবে, না হলে এইটা আবার ভিন্ন কোনো ধারা এই দেশে প্রবর্তন হবে, সেই ধারায় প্র্যাকটিস করতে হবে। এইটা হচ্ছে দ্বিতীয় একটা কারণ। এই একটা বিশাল জনগোষ্ঠী সরে গেছে। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ভাই, আপনি যে কোনোভাবে সংজ্ঞায়িত করেন না কেন, বিএনপি এই দেশে একটা বৃহৎ গণমানুষের কাছে প্রিয় একটা রাজনৈতিক দল, মানুষের কাছে জনপ্রিয় একটা রাজনৈতিক দল। এই তিনটা কারণ, এইটার বাইরে খুব বৃহৎ কোনো কিছু আছে, কোনো মেকানিজম আছে বলে আমার মনে হয় না। এবার নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। সেক্ষেত্রে এটা আপনি কি মনে করেন যে তারা যদিও প্রায় ৬৮টা আসন পেয়েছে এবং তাদের কথায় ৫৩টি আসনে তারা ২ থেকে ৫ হাজারের মধ্যে ডিফেট মানে অর্থাৎ পরাজিত হয়েছে, অর্থাৎ বিশাল পরিমাণ মানুষ জামায়াতকে ভোট দিয়েছে। যদি এগুলোতে উতরে যেত তাহলে রেজাল্টটা কি হতো, বা জামায়াত বা এত শক্তি পেল থেকে, এত ভোটার তারা জোগাড় করতে পারলো কি? আপনার কি মনে হয় জামায়াত এবং ছাত্র শিবির কি বসেছিল এই ১৫ বছর? তারা কি কতটুকু ভিতরে ভিতরে কাজ করেছে? এই যে কথায় কথায় গুপ্ত বলা হয়, গুপ্ত শব্দটা তো ভাই আকাশ থেকে পড়ে দেয়। তাদের কিছু কর্মকাণ্ডের কারণে এটা সামনে চলে এসেছে। ওরা ছাত্রলীগের সাথে মার্চ করেছে, যখন তারা বিএনপির সাথে জুটেছিল তারা বিএনপির সাথে মার্চ করেছে, তারা ভোটের জায়গাগুলো চিনেছে, কোথায় কাজ করতে হবে সেই জায়গাগুলো চিনেছে। যেগুলো আপনি ডাকসু, চকসু, রাকসু, এইগুলোর নির্বাচনগুলো আপনি দেখেন না, তারা তো কাজ করেছে, ভিতরে ভিতরে তারা কাজ চালিয়ে গিয়েছে। এবং বিএনপি সরাসরি প্রকাশ্যে রাজনীতি করে, এইটা একটা বিশাল বিষয়। আপনি চিহ্নিত করতে পারেন কারা কারা বিএনপির বুদ্ধিজীবী, কারা বিএনপি ঘরানার পেশাজীবী, এটা আপনি চিহ্নিত করতে পারেন। চিহ্নিত করে তাদেরকে আপনি কোণঠাসা করে দিতে পেরেছেন, তারা তাদের মুখ খুলতে পারেনি। কিন্তু শিবির করেছে, জামায়াত করেছে, আপনি ওদেরকে চিহ্নিত করতে পারেননি। তো এই ১৫ বছরে তাদেরকে চিহ্নিত করা যায়নি। তারা সবার সাথে মিলেমিশে একটা ধরেন অভিযোজন প্রক্রিয়া গ্রহণ করে তারা মিলেমিশে ছিল। এই কারণে তারা তাদের কাজ, কিন্তু তারা তাদের পারপাস, এজেন্ডা সবকিছু তারা বাস্তবায়ন করেছে। এগুলো করে করে তারা একটা বিশাল জনগোষ্ঠীর হয়তোবা টার্গেট, কিছু লোকজনকে টার্গেট করেছে,
তাদের সাথে কাজ করেছে। আপনি ছোট্ট একটা উদাহরণ চিন্তা করেন, উত্তরবঙ্গে জামায়াতের এই এতগুলা বিজয়ে জাতীয় পার্টি নাই, ওইখানে মানে ব্যাপক জনপ্রিয়তা জাতীয় পার্টি। এই হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের কারণে ওইখানে একটা জনপ্রিয়তার জায়গা জাতীয় পার্টির। যখনই জাতীয় পার্টি ওইখান থেকে সরে গেল, বিএনপির চেয়ারপারসন, বর্তমান চেয়ারপারসন তখনও ইংল্যান্ডে, উনি বাংলাদেশে আসেননি। এই যে মাঝখানে একটা রাজনৈতিক একটা শূন্যতা ছিল, ওই শূন্যতায় তারা কি ওইখানে একদম ঘরে ঘরে ঢুকে কাজ করেনি? জাতীয় পার্টির আসনগুলা, দুর্গগুলা না হলে নীলফামারীর 4-4টা আসন কিভাবে জামায়াতে ইসলামী পায়, গাইবান্ধার 4টি আসন কিভাবে জামায়াতে ইসলামী পায়? তারা তো ঘরে ঘরে কাজ করেছে, তারা ওই দুর্বল জায়গাগুলো চিনেছে, ওইগুলো আইডেন্টিফাই করেছে। মোট কথা হচ্ছে ভাই, তারা 15 বছর বসে থাকেনি। এগুলো হচ্ছে যারা তখন বুঝতে পারেনি, দেখতে পারেনি, এটা তাদের ভুল। তারা মনে করেছে জামায়াত এই শেখ হাসিনা স্ট্রিম রুলার চালাচ্ছে, জামায়াত নাই এই দেশে ফেনিশ। কিন্তু জামায়াত প্রত্যেকটা ছাত্রলীগের প্রত্যেকটা কমিটি, ইউনিয়ন, ওয়ার্ড থেকে কেন্দ্র, প্রত্যেকটা কমিটিতে ছাত্র শিবিরের থেকে তারা কাজ করতে পেরেছে। কাজ করেছে তারা। জি মাহবুব আজিজ, একটা কথা হচ্ছে যে বিরোধী দল, আপনি নিজেও বলেছেন শক্ত একটা বিরোধী দল পাচ্ছে সংসদ, যেটা জামায়াতের কথা বলছেন। কেমন হবে আসলে সংসদটা, কেমন হবে, বা সরকারের পক্ষ থেকে কি কাজ করতে হবে? বিরোধী দল যে শক্ত একটা বিরোধী দল পেল, তাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে যারা ক্ষমতায় যাচ্ছে তাদের? দেখুন, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উত্তর রাজনীতি এবং তার আগের রাজনীতির অনেক পার্থক্য আমরা দেখতে পাবো সামনে। ভাই যেমনটি বললেন, এই বিশ্লেষণগুলো আরও হবে নিশ্চয়ই, যে জামাতের ভোট এত কিভাবে এলো, 3 থেকে 7% বা 4 থেকে 7% ভোট প্রায় 30, 35, 40 পর্যন্ত চলে যায় কি করে? উত্তরবঙ্গের যে দরিদ্র এলাকাগুলো আপনি দেখুন, পুরো উত্তরবঙ্গ, এমনকি ঢাকায় যেখানে যেখানে তারা ভালো করেছে, সেগুলোও কিন্তু যেই জায়গাগুলো ভালো করেছে আপনি খুঁজে দেখবেন যে এগুলো একদম গুলশানের মতো জায়গা। গুলশানের আবার সেই বস্তি এলাকা, গুলশানে কিন্তু আবার এই মধ্যবিত্ত বা উচ্চবিত্ত এলাকায় না, কিন্তু বস্তিগুলো একদম সেই বস্তিগুলোতে আপনার কল্যাণ ভিত্তিক সমবায় তারা তৈরি করেছে দীর্ঘদিন ধরে, এবং এগুলোকে চলে আসছে কিন্তু। এবং প্রত্যেকটা এলাকায় এলাকায় উঠান বৈঠক, বিভিন্ন ধরনের প্রতি শনিবার ঢাকা শহরের মতো এলাকায় নারীদেরকে নিয়ে তাদের ছোট ছোট 5-6 জনের করে ছোট ছোট বৈঠক হয় একদম বহুদিন ধরে। এবং আমরা মাঠ পর্যায়ে দেখেছি যে বাড়িতে যারা গৃহকর্মীর কাজ করেন তারা শনিবার দিনটা ছুটি নেন। কেন? কারণ আজকে আমাদের মাহফিল আছে। তো এই যে এইভাবে ডোর টু ডোর যাওয়ার, এই আদর্শবাদী রাজনীতির বিরুদ্ধে যখন আপনি মধ্যপন্থার উদারপন্থী রাজনীতি করতে যাবেন, আপনারও কিন্তু ওই রকম একটা প্রচেষ্টা থাকতে হবে। আমাদের বড় রাজনৈতিক দলগুলো কি করে, নির্বাচনের আগে একটা জানান দেয় যে এখন এইবার যে পরিস্থিতিটা হচ্ছিল আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবং আওয়ামী লীগের দুঃশাসন পরবর্তী যে বাস্তবতায়, এবং আওয়ামী লীগ তো নাই, এই ভোটগুলো যাবে কোথায়? এবং এই ভোটগুলো নিয়ে কিন্তু ব্যাপক টানা হেঁচড়া। আমি এই জায়গায় একটু আপনাকে থামাই, আওয়ামী লীগের ভোটগুলো কোথায় গেল? আওয়ামী লীগের ভোটগুলো বিভিন্ন দিকে ভাগ হয়েছে। 1 নম্বর, যারা মোটামুটি ধর্মবাদী রাজনীতিকে ভয় পেয়েছেন যে এই উগ্রবাদ এলে আমরা কি করে সমাজে থাকবো, তারা ধানের শীষে ভোট দিয়েছেন একদম, যেটাকে আমাদের এক সিনিয়র সাংবাদিক নুরুল কবির সাহেব বলেছেন নাকে রুমাল চেপে ভোট দিয়েছেন। অর্থাৎ যে চাঁদাবাজির যে দুর্গন্ধ বা অপছন্দের যে দুর্গন্ধ, সেটাকে ঢেকে ভোট দিয়েছেন একদল মানুষ, যে এখানে আমরা ঠেকাই। আরেক দল ভোট দিয়েছে, আওয়ামী লীগের ভোট যদি আমরা 33% ধরি না, সব এগুলো ভাগ হয়ে গেছে। এটা হলো এক অংশ। আরেক অংশ দিয়েছে এলাকা ভিত্তিক ভোট, আপনি আপনার মামাতো ভাই, সেটা যেই দলই হোক না কেন, এটা থাকে। এবং যেহেতু এবার আওয়ামী লীগ নাই, তারা ধরেছে ভাই আপনার মামাতো ভাই, আপনার নিরাপত্তা তো আমার, আপনি আওয়ামী লীগ করেন তো কি হয়েছে। এইভাবে জামাত তো এই সব ব্যাপারে খুবই চ্যাম্পিয়ন, তারা সেভাবে একবার ভোট নিয়েছে। আরেক দল ভোট দিয়েছে ভয়ে, জামাতকে যদি না ভোট দেয়, এখানে তো সবাই চেনে, সবাই জানে, সবাই ভোট দিচ্ছে, আমি যদি ভোট না দিই আমি তো থাকতে পারবো না। উত্তরবঙ্গে এটা বেশি হয়েছে। কাজে এই সব ভোটগুলো বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে। আপনি দেখুন যে সংখ্যালঘুর যে ভোট, আমরা বারবার বলি 70-এর আগে যেগুলো বামপন্থীর ভোট ছিল, পরবর্তীতে আওয়ামী লীগের ভোট হয়ে গেছে, এই ভোটগুলোও আপনি একসাথে যে পড়েছে সব ধানের শীষে গিয়ে, তাও আমরা বলতে পারি না, কিন্তু উত্তরবঙ্গের ভোট কিন্তু তা বলে না। কাজেই আপনার কিন্তু ভোট দেবার পর আমি কি করে এলাকায় থাকবো, সেগুলোও কিন্তু বিবেচনায় নিয়েছেন অনেকে। অর্থাৎ এগুলো আমাদের সমাজতাত্ত্বিক বিশ্লেষণের বিষয় হবে, এবং একই সাথে বিষয় হবে যে আগামী দিনে বিএনপির যে রাজনীতি, সেটা এই ধর্মভিত্তিক উগ্রবাদী রাজনীতিকে কি করে সামাল দেয়।
আমার প্রশ্ন ওই জায়গায় জি মানে তাদের যে বিএনপির বিষয়টা- রাজনীতিটাকে কঠিন করে দিল কিনা? অবশ্যই, শুধু কঠিন না, বিএনপিকে রাজনীতিই করতে হবে। চাঁদাবাজি, দখলবাজি, মানে দেশের মালিক হয়ে গেলাম 5 বছরের জন্য, কাউকে গুনার অবস্থা নাই, যেটা শেখ হাসিনা করেছিলেন, যে ভোট ছাড়াই মালিক হয়ে গেলাম। তো সেই আমাদের এখানে যারা ক্ষমতা যায় তারা তো ভুলে যায় যে গতকালকের কি অবস্থাটা ছিলাম। নিশ্চয়ই এই ধরনের ঘটনার ক্ষেত্রে তাদেরকে বুঝতে হবে যে একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস কিন্তু ফেলেছে 2000, 4000, 5000 ভোটে, এরকম যে, এবং সবসময়ই কিন্তু সরকারি দল জনগণের প্রখর আতস কাছের নিচে থাকে। একটু ভুল হলেই কিন্তু অনেক বেশি সমালোচনায় পড়তে হবে, এবং তখন যায় কিন্তু বিরোধী দলের কাছে। কাজে আগামীতে বিরোধী দলের অবস্থা কিন্তু আরো ভালো হবার সম্ভাবনা, এবং একটা ধর্মবাদী একটা সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে তাদেরকে যেহেতু কাজ করতে হবে, সেহেতু তাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের এই আদর্শকেই আর খালি বইয়ের পাতায় রাখলে চলবে না। মুক্তিযুদ্ধকে অপব্যবহার করা যাবে না, যেটা আওয়ামী লীগ করেছিল। আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে নির্বাচনী বৈতরণী পার করেছেন। আপনাকে সেটা মাথায় রেখেই এই ধর্মনিরপেক্ষতা, সাংস্কৃতিক যে পরিচর্যা, যেটা ভাইও বললেন, এমনকি তারেক রহমান বলেছেন সঙ্গীত, গান, বাজনা এইসবকে আমাদের দেশে থাকবে না, একদম সরাসরি বলেছেন। এবং তিনি এই কথা পরিষ্কার বলেছেন যে যে কোনো ধর্মের বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী সকলের সমান মর্যাদা থাকবে। এটা যেন খালি কথার কথা না। এই রাজনীতিটাকেই যদি, উদারপন্থী রাজনীতিটাকে বিএনপি প্রতিষ্ঠিত করতে পারে, যদি চাঁদাবাজি মুক্ত এবং মানুষকে হুমকি ধামকি দেওয়া মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠিত করতে পারে, তাহলেই খুব সহজে, কারণ মানুষ আসলে শান্তি চায় এবং কোনো রকম শেকলের মধ্যে নিজেকে বাঁধতে চায় না। ধন্যবাদ আপনাকে।